গল্প চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 16। ঘড়িতে সকাল 9টা বেজে 30 মিনিট। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরণী। গত রাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সবকিছু কেমন চকচকে দ্যুতি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধে নাকে লাগছে বেশ করে। চারপাশে শীতল মৃদু বাতাস, রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করেই নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢোকবার আগে মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কপাল কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দিয়ে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল, স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। যুবকের গলায় ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয়ে কেমন ভীতির উদ্রেক করলো। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এমন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বাসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না? আশপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়াতে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বস। নির্দেশ পেতেই অনুগত্যের ন্যায় বসলো যুবক, মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু নিয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামছেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলে উঠল, স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দেবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুব খুব করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু নিয়ে কপালের ঘাম মুছে বলে উঠলেন, কবে এসেছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সরফরাজ, আর এভাবে হার হামেশা আমার সাথে তুই যদি দেখা করতে আসিস তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সরফরাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সরফরাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছে করে, একটু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কেন উত্তর খুঁজে পায় না সরফরাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটি রঙিন বক্স এগিয়ে সুফিয়ান চৌধুরীর দিকে দিল সরফরাজ। অন্তঃপর শুধালো, রূপকথার আমাকে মনে আছে? সরফরাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক ওদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সরফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয়ে কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোকে রূপকথা ভুলে গিয়েছে, তোর সাথে কাটানো একটা মুহূর্তও তার মনে নেই। কতগুলো বছর ধরে একই প্রশ্ন আর একই উত্তর শুনে যাচ্ছিস, আর আমি দিয়ে যাচ্ছি, তবুও তুই সেই একই প্রশ্ন বারবার করিস। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সরফরাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সরফরাজ বলল, মন মানতে চায় না। আচ্ছা বাদ দিন সেসব, এখানে রূপকথার প্রিয় চকলেটস আছে, ওকে দিয়ে দিবেন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব এখন আর রূপকথা পছন্দ করে না, বুঝিসই তো আজকালকার মেয়ে স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ন। আবার যদি ফ্যাট বেড়ে যায়, ওই কি সব ডায়েট ফাইট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালোরির খাবার খায় সে। সুফিয়ানের কথাই শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সরফরাজ। এরপর বলল, বছর 2 আগে যেই ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চস্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছে করছে সবাইকে, তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন, ডায়েরি দিয়েছি, ভেতরের লেখা পড়ে আমাকে বলেছে সরফরাজ নামক কাউকে তো চিনি না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে পড়ল সরফরাজ, তবুও শক্ত থাকার ভান করে বলল, জুতো জোড়া লেগেছিল পায়ে। মনে মনে বেশ বিরক্ত হলেন এবার অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপর জোর করে টেনে টেনে বললেন, কখনো ছুঁয়েই দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা
প্রত্যেকটি কথা সারফারাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলছে, কিন্তু লেশ মাত্র মুখে ফুটিয়ে তুলল না সারফারাজ। শেষমেশ বহু ইতস্তত কণ্ঠে অপরাধীর ন্যায় বলে উঠল, একবার দেখা যাবে ওকে। সুফিয়ান ফট করে বলল, এখানে তো সে থাকে না, আর ডাক্তারি পড়তে ঢাকা চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নামকরা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলে কিছুটা ধীর গলায় বলল, তোর মতো নির্দয় নয়। সুফিয়ান চৌধুরী শেষ কথায় সারফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সারফরাজ কিছু বলার আগেই সুফিয়ান বলল, ভালো পথে ফিরে আয় সারফরাজ। তুই যেই পথের পথিক হয়েছিস সেই পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনের যে বড্ড দাম। সারফরাজের বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল, আমি ভালো আছি স্যার। তুই পাপ করছিস সারফরাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসলো না সারফরাজ, বুকটা অহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, একটা ফেরারি আসামিকে খেই বা মনে রাখবে বলুন? আমিও না, ধ্যাত। বলতে বলতে সারফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারলো না সারফরাজ, শুধু বলল, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ ওকে দিয়ে দিয়েছিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে, জেনে ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে স্বেচ্ছায় দিতে মোটেও ইচ্ছে করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক তা চাইনি। আসছি, এটাই আমার শেষ দেশে আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন, কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনে একটা ছবি বের করে সারফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন, এই যে। লম্বা সময় নিয়ে ছবিটি দেখে সারফরাজ ব্যথিত গলায় বলল, পুরো চেহারাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোন সরিয়ে নিতেই এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বিদায় নিল সারফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, হোটেলে চলুন। সারফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই আমাকে ক্ষমা করে দে সারফরাজ। এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যিই লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীর সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যেবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথার পাগলামি? আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করাতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দাগি খুনি কি আমার নিষ্পাপ মেয়েটার জীবনে স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠগড়ায় আমি 1000 বার দাঁড়াতে রাজি। তবুও কোনো আপোষ করব না আমি। দুপুরের সূর্য যখন একদম তির্যক ভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কাজকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা আর নেলি। রূপকথা নেলিকে বাসায় ফেরার তাগাদা দিতে সে বলে উঠল, চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধায় রূপকথা। নেলি দাঁত বের করে হেসে বলল, হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্ট। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ঝাড়ি দিয়ে বলে উঠল, এই গরমে এসব আবল তাবল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংসে অটল থেকে বলে উঠল, আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমিষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না দেখিস। ন্যালির লুচু মার্কা কথায় রূপকথার দাঁত চেপে বলে উঠল, খালি ছেলে মানুষের প্রতি তোর ইন্টারেস্ট কেন? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনে ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছুতেই কিছু অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত। কিন্তু নেলি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় গড়াতে একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওঠা খিচুড়ি দেখেই চোখ বড় বড় হয়ে উঠল নেলির, হামলে পড়লো এক প্রকার। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের স্ট্রতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো।
এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো, সেই সাথে কাঁচতে কাঁচতে নাকে মুখে জুস উঠে গেল। নেলি রূপকথার এহেন তামাশায় কপাল কুঁচকে শুধালো, কি এমন হলো যে বিষম খেতে খেতে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলি নির্দেশ করতেই অপোজিট বিল্ডিং এ নজর দিল নেলি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে নেলির চোখে যেন সর্ষে ফুল ফুটলো। রূপকথা নেলির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যেই অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম না, এই সেই। সম্বিত ফিরে পেয়ে নেলি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখনই তার চিকিৎসা করাতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। নেলি ঠোঁট কামড়ে হেসে বলল, বেহনা, সুদর্শন ছেলেরা রহস্যময় না হলে কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতো হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রি রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সারফরাজ ঢাকায় যাবার জন্য এমার্জেন্সি ফ্লাইটের টিকিট কাটলো। নিজের জন্মভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে তাদের, বাবা মায়ের শেষ স্মৃতি সেখানে। সারফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমিতে আর কোনোদিনও ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমের নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লাগেজ করে আনা দুটো ড্রেস, জুতো, মেয়েলি ক্লিপ আর চকলেট গুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কেন যেন মায়ার বাঁধনে ফেলতে অপারগ হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপেই সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সারফরাজ। কিন্তু তার আগে একবার সুভানগঙের হাভেলি দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভানগঙের বিশাল বাড়িটির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। দম্ভ নিয়ে সেই প্রাসাদ তুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো, তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যেই হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয়ে পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার বাস। তাচ্ছিল্য হেসে ঝোপঝাড় মারিয়ে উঠোনে প্রবেশ করলো সারফরাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটি এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠলো, তাতে সামান্য ভীত হলো না সারফরাজ। ছোট একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরলো। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানা বাড়ি। আফসোস। নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তব করলো সারফরাজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্কে কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরির ছলে সারফরাজের নাম ধরে ডেকে ওঠা, সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারফরাজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে দগদগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন চুয়ে চুয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সারফরাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্য তার। এক পা দুপা করে নিজের কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারফরাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ এক সময় আমরা কত আপন ছিলাম, একই পথে কত হেঁটেছি দুজনে। আজ সবকিছু ধোঁয়াশা স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বোলালো সারফরাজ। বিছানার পাশে অযত্নে ভাঙা ট্রাঙ্ক খানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে সেই ট্রাঙ্কে হাত বোলালো সারফরাজ। অসাবধানতায় বশত মরিচা যুক্ত ভাঙা টিনে কেটে গেল সারফরাজের আঙুল। তাতে বিন্দু মাত্র ব্যথা অনুভব করলো না সারফরাজ। ট্রাঙ্কের ভেতর এলোমেলো জিনিস দেখতে পেয়ে অবাক হয়ে সারফরাজ মনে মনে বলল, রিসেন্টলি কে এসেছে এখানে? এখানে কি আদেও কারো আসার কথা? এলেও আমার ট্রাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বুলালো সারফরাজ। সেই রকম কিছু আশানুরূপ মিলল না, শুধু মসৃণ দেওয়ালে রঙের মুছে যাওয়া কালি ব্যতীত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে কিছু পড়ার চেষ্টা করলো সারফরাজ, কিন্তু আফসোস, কেউ নিষ্ঠুরভাবে সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছিয়ে দিয়েছে। এই শোনো না,
শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।